এই ক্লাসটি যদি তুমি সম্পূর্ণ করো তাহলে তোমার ইলেকট্রন বিন্যাসের সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে। তুমি ইলেকট্রন বিন্যাস মনে করো আগে তুমি অল্প পারো বা তুমি বেশি পারো, তুমি যতটুকুই পারো কোনো সমস্যা নাই। এই ক্লাসটি তুমি সম্পূর্ণ করলেই তোমার ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। তোমার ইলেকট্রন বিন্যাস থেকে বোর্ড পরীক্ষায় কীরকম সৃজনশীল প্রশ্ন আসে, তোমার কীরকম প্রশ্ন আসে সৃজনশীলে, তোমার সংক্ষিপ্ত প্রশ্নে আসবে, তোমার খ নাম্বারে আসবে, তোমার এমসিকিউতে কীরকম প্রশ্ন আসতে পারে তোমার ইলেকট্রন বিন্যাস থেকে, তারপরে তোমার পদার্থের গঠন এই অধ্যায়ে ইলেকট্রন বিন্যাস তোমার লাগবে, এবং তোমার অন্যান্য সকল অধ্যায়ে তোমার ইলেকট্রন বিন্যাস অবশ্যই জানা লাগবে। তাই ইলেকট্রন বিন্যাস অবশ্যই শিখতে হবে। তো এই ক্লাসটি যদি তুমি সম্পূর্ণ করো তাহলে তুমি ইলেকট্রন বিন্যাস অবশ্যই অবশ্যই তুমি পুরো শিখতে পারবে। তো ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম, এটা দিয়ে যে ব্যাখ্যামূলক প্রশ্নটা আসে তোমার বড় গতে, ওটাও তুমি সম্পূর্ণ শিখতে পারবে। আমি একদম সৃজনশীল সলভ সহ দেখাই দিব। তো এই ক্লাসটা সম্পূর্ণ করো, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি ইলেকট্রন বিন্যাস আসলে পারতেছো কিনা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রিয়ান, তোমাদের রিয়ান ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের পদার্থের গঠনের শেষ শেষ ক্লাসটি নিয়ে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা দেখে ফেলবো আমাদের শেষ টপিকটি, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নিয়ম, ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম এবং ইলেকট্রন বিন্যাসের কি ব্যতিক্রম নিয়ম। তো ইলেকট্রন বিন্যাসের নীতি ও ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম। তো ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম এটা জানতে হবে ইলেকট্রন বিন্যাস করলে। প্রথমে আছে ইলেকট্রন বিন্যাস শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, তারপরে উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। তো চলো আমরা একে একে ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ শিখে ফেলি। আর এর আগের ভিডিওতে আমরা পাঁচটা ক্লাস দিয়েছিলাম। ওই 5টি ক্লাসে তোমাদেরকে এই সব টপিক কিন্তু পড়ানো হয়েছে। যে প্রথম টপিকটা পরমাণুর মডেল, দ্বিতীয় টপিকটা যে অঙ্কগুলো আসে কৌণিক ভরবেগ সংক্রান্ত অঙ্কগুলো, তারপর আইসোটোপের ব্যবহার, তোমার আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয়, গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, তারপরে নিউক্লিয়াসের ভর নির্ণয়, নিউক্লিয়াসের ভর থেকে পারমাণবিক সংখ্যা নির্ণয়। তো ওগুলো আমাদের আগের ক্লাসগুলোতে শেষ হয়েছে। তো আজকে আমাদের শেষ পর্ব এবং শেষ টপিক, সেটা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসের নিয়ম এবং ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম। তো চলো আমরা দেখে ফেলি ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম। তো আমরা প্রথমেই দেখে ফেলবো ইলেকট্রন বিন্যাসের নিয়মের মধ্যে প্রথমটি হচ্ছে কি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। তো মনে করো একটা পরমাণুর কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস, একটা পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে তোমার নিউক্লিয়াস। আর বাইরে কি থাকে, বাইরে প্রধান শক্তিস্তরগুলো থাকে বৃত্তাকার কক্ষপথ, বাইরে তোমার কক্ষপথগুলো থাকে। তো এগুলো হচ্ছে একটা প্রধান শক্তিস্তর, এই যেটা প্রথম প্রধান শক্তিস্তর। আরেকটা হচ্ছে কি দ্বিতীয় প্রধান শক্তিস্তর, তারপরে তৃতীয় প্রধান শক্তিস্তর, এরকম চতুর্থ প্রধান শক্তিস্তর। তো এরকম আরো অনেকগুলো থাকে। তো প্রথম প্রধান শক্তিস্তরকে প্রকাশ করে কে দ্বারা, আর দ্বিতীয় প্রধান শক্তিস্তরকে প্রকাশ করে এল দ্বারা, আর তৃতীয় প্রধান শক্তিস্তরকে প্রকাশ করে হচ্ছে এম দ্বারা, আর যেটা চতুর্থ প্রধান শক্তিস্তর ওটাকে প্রকাশ করে হচ্ছে এন দ্বারা। তো তো তোমরা জানো যে পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, আর বাইরে যে প্রধান কক্ষপথগুলো আছে, প্রধান শক্তিস্তরগুলো আছে, ওগুলো তোমাদের ইলেকট্রনগুলো ঘুরে। তো ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে প্রধান শক্তিস্তরে। তো এই ইলেকট্রনগুলো কোন শক্তিস্তরে কয়টা ইলেকট্রন থাকবে, মনে করো এটা তো আন্দাজিত হয় না। মনে করো তোমার প্রথম শক্তিস্তরে ইলেকট্রন থাকবে কয়টা, তোমার দ্বিতীয় প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে। আবার এই প্রধান শক্তি স্তরগুলো এক একটা উপশক্তি স্তরে ভাগ আছে। প্রথম প্রধান শক্তি স্তরে আবার কয়টা উপশক্তি স্তর আছে, আবার দ্বিতীয় প্রধান শক্তি স্তরে আবার কয়টি উপশক্তি স্তরে ভাগ আছে। তো ওগুলো তোমাকে জানতে হবে। তো প্রথমে আমরা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস মানে কোন শক্তি স্তরে কয়টি করে ইলেকট্রন থাকতে পারে, আগে আমরা ওইটা দেখে ফেলবো। তারপর আমরা উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস দেখে ফেলবো। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা শেখা। আর তার আগে আমরা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা দেখে নিই। তো প্রধান শক্তি স্তরকে প্রকাশ করা হচ্ছে ছোট হাতের এন দ্বারা। ছোট হাতের এন দ্বারা বোঝায় কি প্রধান শক্তি স্তর সংখ্যা। তো এন তম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কি 2n², এটা হচ্ছে সূত্র। তো মানে কততম কক্ষপথে কয়টি ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারবে, ওটাই হচ্ছে কি 2n²। মনে করো এন হচ্ছে কি, এন হচ্ছে কক্ষপথ সংখ্যা। তো এন এর মান হচ্ছে কি, এন হচ্ছে কক্ষপথ সংখ্যা। মনে করো এন এর মান 1, 2, 3, 4 এরকম হতে পারে। তো এন এর মান ওয়ান মানে কি, এন এর মান ওয়ান মানে হচ্ছে কি এটা প্রথম প্রথম প্রধান শক্তি স্তর। এন এর মান টু মানে কি দ্বিতীয় প্রধান শক্তি স্তর। তো যদি প্রথম প্রধান শক্তি স্তর হয় তো ওটাকে প্রকাশ করে কে দ্বারা, দ্বিতীয় প্রধান শক্তি স্তরকে প্রকাশ করে এল দ্বারা, তারপর তোমার তৃতীয় প্রধান শক্তি স্তরকে প্রকাশ করে হচ্ছে কি এম দ্বারা, তোমার চতুর্থ প্রধান শক্তি স্তরকে প্রকাশ করে, তোমার চতুর্থ প্রধান শক্তি স্তরকে প্রকাশ করে হচ্ছে কি বড় হাতের এন দ্বারা। তো এন তম শক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা হচ্ছে কি 2n²।
তো আমরা যদি বের করি যে প্রথম শক্তি স্তরে, তাহলে কি 1, প্রথম শক্তি স্তরে কি ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে কি, তো এই সূত্রের মান বসে দাও 2 ইন্টু এন। তো যেহেতু প্রথম প্রধান শক্তি স্তর, এন এর মান হচ্ছে 1, তো 1 স্কোয়ার, 2 ইন্টু 1 স্কোয়ার, তো সমান সমান কত, 2। তো প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারে 2টি। তো একইভাবে আবার দ্বিতীয়তম শক্তি স্তরে কি ইলেকট্রন ধারণ ক্ষমতা, তো দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 ইন্টু 2 স্কোয়ার, এন এর মান 2, কারণ এই যে এনতম কি দ্বিতীয়, তো এন এর মান হচ্ছে কি 2। তো 2 স্কোয়ার করলে কত, 4, আর 2 গুণ করলে হচ্ছে কি 8টি, তাহলে 8টি ইলেকট্রন ধারণ করতে পারে। তো আবার তৃতীয়তম, হ্যাঁ, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কি 2 ইন্টু 3 স্কোয়ার, তাহলে হচ্ছে কত, 18টি, 9 আর 2 গুণ করলে 18টি। একইভাবে তোমার চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কি 2 ইন্টু 4 স্কোয়ার, এন এর মান 4, তাহলে 4 স্কোয়ার করলে 16, আর 16 দুগুণে 32, তাহলে 32টি ইলেকট্রন ধারণ করতে পারে। এটা হচ্ছে শক্তি স্তরের, প্রধান শক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা। তো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কিরকম হবে, মনে করো একটি মূলের ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি প্রধান শক্তি স্তরে, মনে করি দিয়েছি কি ম্যাগনেসিয়াম 12, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আছে কয়টি, 12টি, কারণ এখানে এটা হচ্ছে কি প্রোটন সংখ্যা, 12টি প্রোটন মানে কি 12টি ইলেকট্রন আছে। তো ম্যাগনেসিয়ামের প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, তো আগে লিখে নিব কি, প্রথম শক্তি স্তর হচ্ছে কি কে, দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে এল, তৃতীয় শক্তি স্তর হচ্ছে এম, আর কি চতুর্থ শক্তি স্তর হচ্ছে কি এন। তো প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন যেতে পারে তোমার 2টা। তো ম্যাগনেসিয়াম 12 এর ইলেকট্রন বিন্যাস, তো এখানে 12টা ইলেকট্রনের মধ্যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন যাবে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন যেতে পারে সর্বোচ্চ 8টি। তো আমাদের তো 2টা দেওয়ার পরে আরো 10টা বাকি আছে, তো ওখান থেকে আরো 8টা এখানে দিলাম, তাহলে 12টা থেকে মোট 10টা ইলেকট্রন দেওয়া শেষ। এবার এম শেলে মানে তোমার এম শক্তি স্তরে কি ইলেকট্রন যেতে পারে কয়টি, তোমার তৃতীয় শক্তি স্তর মানে কি, তৃতীয় মানে হচ্ছে এম, তোমার এম শক্তি স্তরে ইলেকট্রন যেতে পারে হচ্ছে তোমার সর্বোচ্চ 18টি। তো এখানে 12টার মধ্যে অলরেডি আর 10টা দেওয়া শেষ, তার আছে 2টা, তো এখানে যাবে তোমার কয়টি, 2টি। তো 2 8 2 এখানে কত, মোট 12টা ইলেকট্রন কি দেওয়াই শেষ। তো এটা হচ্ছে কি তোমার প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। কিন্তু প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস তোমার 18টি মৌলের পরে আর সঠিক নির্ণয় করা যায় না, তাই উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস শিখতে হবে। তো চলো এবার আমরা শিখে ফেলি আমাদের মেইন যেটা টার্গেট, উপশক্তি স্তরে অর্থাৎ অরবিটালে ইলেকট্রন বিন্যাস। তো প্রতিটি প্রধান শক্তি স্তর কয়েকটি উপশক্তি স্তরে বিভক্ত থাকে। যেমন প্রথম প্রধান শক্তি স্তর কিন্তু কোনো উপশক্তি স্তরে বিভক্ত নাই, প্রথম যেটা শক্তি স্তর ওইটার মধ্যে কোনো ভাগ নেই, ওটা শুধু একটাই। আর যেটা দ্বিতীয় প্রধান শক্তি স্তর ওইটাতে আবার 2টি উপশক্তি স্তর আছে। তো এরকম উপশক্তি স্তরে ভাগ আছে। তো উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস যদি পাঠতে হয়, তো তোমাকে এখানে 3টা জিনিস জানতে হবে। একটা হচ্ছে কি তোমার প্রধান শক্তি স্তরে মানে প্রতিটি প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর সংখ্যা তোমাকে জানতে হবে। তারপরে উপশক্তি স্তর বা অরবিটাল কি শক্তি নির্ণয়, উপশক্তি স্তরগুলোর শক্তি নির্ণয় করা তোমাকে জানতে হবে। তারপর উপশক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা সম্পর্কে জানতে হবে। তো যেটা প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা নির্ণয়, তো চলো আমরা এটা করে ফেলি। তোমার উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় ছোট হাতের এল দ্বারা। তো একটি প্রধান শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর আছে, ওটা হচ্ছে কি তোমার এনতম কক্ষপথে, তার মানে কি তোমার এনতম প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা, এনতম কক্ষপথে উপশক্তি স্তর সংখ্যা, এনতম কক্ষপথে উপশক্তি স্তর সংখ্যা সমান n-1। তো এনতম কক্ষপথে উপশক্তি স্তর সংখ্যা হচ্ছে কি n-1। তাহলে আমরা যদি বের করি যে প্রথম কক্ষপথে উপশক্তি স্তর সংখ্যা কত হবে, তো প্রথম কক্ষপথে উপশক্তি স্তর সংখ্যা হবে কি n-1। তো n মান তো হচ্ছে 1, তাহলে কি 1 - 1 সমান সমান কি 0। তো 0 তার মানে 0 মানে হচ্ছে একটি। তো এখানে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে তোমার s এর মান হচ্ছে 0, তোমার ফি এর মান হচ্ছে 1, ডি এর মান হচ্ছে 2, এফ এর মান হচ্ছে 3। তো এ 0 s এর মান হচ্ছে 0, তার মানে কি এখানে 0 বের হয়েছে মানে কি এটা হচ্ছে s। তো 0 বের হয়েছে মানে এটা হচ্ছে কি s। আর যেহেতু প্রধান শক্তির সংখ্যা হচ্ছে 1,
প্রধান শক্তি স্তর সংখ্যা হচ্ছে 1, তো এখানে লাগাবো আমরা 1, তাহলে 1s। তো প্রধান শক্তি স্তরে একটি উপশক্তি স্তর আছে যার নাম হচ্ছে কি 1s। তো এটা আমরা কিভাবে বের করলাম, n-1 এই সূত্র দ্বারা। তো এখানে n এর মান হচ্ছে 1 বসাইলাম, তো 1 থেকে 1 গেলে 0, তো 0 হলে 0 আমরা দেখছি s এর মান 0, তো 0 এর পরিবর্তে কি s, আর যেহেতু প্রথম কক্ষপথ n এর মান 1, তাই এখানে কি 1 লাগাই দিছি, তো 1s। তো প্রথম কক্ষপথে মাত্র একটি উপশক্তি স্তর আছে যার নাম হচ্ছে কি 1s। এবার দ্বিতীয় কক্ষপথে উপশক্তির সংখ্যা হচ্ছে কি n-1, তার মানে কি n এর মান হচ্ছে এবার দ্বিতীয়, তাহলে 2, তো 2 - 1 সমান সমান কত 1। তো 1 লিখলে আমরা আগে 0 দিব, 0 1 এটা আমরা দেবো, যদি 2 বের হতো তাহলে আগে 1 0 দিতাম। তো এখানে 2 - 1 করলে 1 আসে, তো আগে 0 লাগিয়ে দেবো। তো 0 মান কত, 0 মানই হচ্ছে s। আর এই দেখো ফি ইকুয়াল 1, তার মানে 1 এর পরিবর্তে লিখবো হচ্ছে p। তো 0 হচ্ছে s আর 1 হচ্ছে ফি। আর যেহেতু দ্বিতীয় শক্তি স্তর, তাই আগে বসাবো 2, যেরকম ওখানে প্রথম শক্তি স্তর ছিল তাই আগে বসালাম কত 1, এখানে হচ্ছে কি দ্বিতীয় শক্তি স্তর তাই আগে দিয়েছি 2, তো 2s 2p। তো দ্বিতীয় কক্ষপথে উপশক্তি স্তর সংখ্যা হচ্ছে কি তোমার দুইটি, তাদের নাম কি 2s 2p। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর হলো কয়টি, দুইটি, 2s 2p। তো এইভাবে তৃতীয় শক্তি স্তর উপশক্তি স্তর বের করা যায়। তো তৃতীয় কক্ষপথে উপশক্তি স্তর সংখ্যা হচ্ছে কি n-1। তো যেহেতু তৃতীয় কক্ষপথ তাহলে n এর মান হচ্ছে 3, তো 3 - 1 তো হচ্ছে কত 2। তো তৃতীয় কক্ষপথে উপশক্তি স্তর হচ্ছে কি এখানে 2, তাহলে আগে হচ্ছে কি 1 আর 0। তো 0 এর মান হচ্ছে কত s, এই যে এখানে লিখছি যে s হচ্ছে কি, s এর মান হচ্ছে 0, ফি এর মান 1, d এর মান 2। তো s এর মান 0, ফি এর মান হচ্ছে 1, তাহলে 0 এর বদলে লিখবো কি s, আর 1 এর পরিবর্তে লিখবো ফি, আর 2 এর পরিবর্তে লিখবো কি ডি। তো যেহেতু তৃতীয় কক্ষপথ তাই সবার আগে 3 দিব, তো 3s 3ফি 3d। তো এই তিনটাই হলো কি তৃতীয় কক্ষপথের উপশক্তি স্তরগুলো আর কি। তো 3s 3ফি ও 3d। তো একইভাবে কি চতুর্থ কক্ষপথে কি উপশক্তি স্তর সংখ্যা। তো চতুর্থ কক্ষপথে উপশক্তি স্তর সংখ্যা হচ্ছে কি n-1, তো এখানে n এর মান হচ্ছে কি 4, তো 4 - 1 হচ্ছে কি 3, তাহলে 3 আর আগে আছে কি 2 1 আর হচ্ছে কি 0। তো 0 মানে হচ্ছে তোমার s, আর 1 হচ্ছে কি ফি, আর 2 হচ্ছে তোমার ডি, আর 3 হচ্ছে তোমার এফ। তো তাহলে যেহেতু চতুর্থ কক্ষপথ তাই সবার আগে 4 হবে, তো 4s 4ফি 4ডি 4এফ। তো এই চারটাই হলো কি চতুর্থ কক্ষপথের উপশক্তি স্তর। তো প্রথম কক্ষপথের উপশক্তি স্তর হচ্ছে একটি, তো কক্ষপথ যদি হয় প্রথম তাহলে উপশক্তি স্তর হবে একটা, কক্ষপথ দ্বিতীয় তো উপশক্তি স্তরে দুইটা, কক্ষপথ যদি তৃতীয় তো উপশক্তি স্তরে বের হয় তিনটা, কক্ষপথ যদি কি চতুর্থ তাহলে উপশক্তি স্তরে বের হয় তোমার চারটা। তো প্রথম কক্ষপথে উপশক্তি সংখ্যা একটা, সেটা হচ্ছে 1s, দ্বিতীয় কক্ষপথের গুলো হচ্ছে কি 2s 2p, আর তৃতীয় কক্ষপথের গুলো হচ্ছে কি 3s 3p 3d, আর চতুর্থ কক্ষপথের গুলো হচ্ছে কি 4s 4p 4d 4f। এটা হচ্ছে উপশক্তি স্তর নির্ণয়। তো এবার হচ্ছে কি, এবার দ্বিতীয় যেটা শিখতে হবে সেটা হচ্ছে উপশক্তি স্তর বা অরবিটালের শক্তি নির্ণয়। উপশক্তি স্তর বা অরবিটালের শক্তি নির্ণয়। তো চলো এবার দেখে ফেলি উপশক্তি স্তরের শক্তি নির্ণয়। তো এটা সূত্র কি n-তম এল, এল উপশক্তি স্তরের শক্তি, এল উপশক্তি স্তরের শক্তি, হ্যাঁ। তো এন ও এল আর কি উপশক্তি স্তরের শক্তি হচ্ছে কি, শক্তি সমান হচ্ছে n প্লাস এল। তো উপশক্তি স্তরের শক্তি সমান হচ্ছে n প্লাস এল। তো আমরা যদি বের করি যে আমরা যে এতক্ষণ যে উপশক্তি স্তরগুলো বের করেছি ওগুলো হলো কি 1s 2s 2ফি 3s 3ফি 3d 4s 4ফি, এইভাবে আছে। তো 1s এটা হচ্ছে তোমার প্রধান শক্তি স্তর, 2s 2p এটা হচ্ছে তোমার দ্বিতীয় শক্তি স্তর, আর 3s 3p 3d এটা হলো তোমার তৃতীয় শক্তি স্তর, মানে তোমার তৃতীয় প্রধান শক্তি স্তরের আন্ডারে এই তিনটে উপশক্তি স্তর, তোমার দ্বিতীয় শক্তি স্তরের আন্ডারে এই দুইটা উপশক্তি স্তর,
তোমার চতুর্থ শক্তি স্তরের আন্ডারে হচ্ছে কি 4s 4p 4d আর হচ্ছে কি 4f। তো এই চারটা, তাহলে কি 4s 4p 4d 4f। তো এই উপশক্তি স্তরগুলোর শক্তি নির্ণয় করতে হবে। তো n প্লাস এল, আমরা যদি 1 এসে শক্তি বের করি তাহলে কি 1। তো 1 হচ্ছে কি n এর মান, n এর মান হচ্ছে 1। তো n এর মান হচ্ছে 1 আর প্লাস এল, আমরা বের করছি কি 1 এস এর শক্তি। হ্যাঁ, 1 এস এর শক্তি। তো 1 এস অরবিটালের শক্তি বের করছি। তো n এর মান হচ্ছে তাই কি 1, আর এস এর মান কত? তার আমরা তো আগে জানতাম কি এস এর মান হচ্ছে কত, এস সমান কি 0, পি সমান 1, ডি সমান হচ্ছে কি 2, আর এফ সমান হলো কি 3। তাহলে এস এর মান হচ্ছে কত 0, তাহলে 1 এস এর শক্তি হচ্ছে কত 1। তো যদি বের করি 2p এর শক্তি, তো 2p এর শক্তি হবে কি 2p এর শক্তি সমান হচ্ছে কি n প্লাস এল। তো n এর মান হচ্ছে কি 2 প্লাস এল, এল হচ্ছে কি ফি, এল হচ্ছে উপশক্তি স্তর। তো এখানে উপশক্তি স্তরটা হচ্ছে কি ফি। তো ফি এর মান কত 1, তাহলে এল এর মান এখানে কত বসবে 1। তো 2 প্লাস 1 সমান কত 3। তো 2p এর শক্তি হচ্ছে 3। তো এভাবে শক্তি নির্ণয় করা জানতে হবে। তো এখানে এখানে মূলত যেটা জানতে হবে যে আউফবাউ নীতি, আউফবাউ নীতি, আউফবাউ নীতি অনুসারে যে কম শক্তি স্তরের অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো যে শক্তি স্তরের শক্তি কম, যে উপশক্তি স্তর, হ্যাঁ, যে উপশক্তি স্তরের শক্তি কম, যে উপশক্তি স্তরের শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো ইলেকট্রন বিন্যাস করার সময় এটা প্রয়োজন পড়বে যে উপশক্তি স্তরের শক্তি কম ওখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো আমরা এইভাবে শক্তি বের করে দেখবো যে কোথায় শক্তি কম ওখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেমন 2p এর শক্তি হচ্ছে 3, 1 এর শক্তি হচ্ছে 1, তো 1 এর যে শক্তি কম তাই 1 এস অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। একইভাবে আমরা যদি আরেকটা শক্তি বের করি যে তোমার 3d এর শক্তি বের করি, তো 3d এর শক্তি হবে কি তোমার n প্লাস এল। তো n এর মান হচ্ছে কি 3, আর এল এর মান কত, এখানে এল হচ্ছে ডি, তো ডি এর মান হচ্ছে 2, তাই এল এর মান বসবে কি 2 সমান হচ্ছে কত 5। তো 3d এর শক্তি হচ্ছে কি 5। যদি বের করি কি 4s এর শক্তি, তো 4s এর শক্তি কত হবে, 4s এর শক্তি হচ্ছে তোমার 4 প্লাস এস, এস এর মান কত 0, 4 প্লাস 0 সমান হচ্ছে কি 4। যদি বের করি কি 4p এর শক্তি, তো 4p এর শক্তি হবে কি n প্লাস এল, n প্লাস এল। তো n এর মান হচ্ছে কি 4 প্লাস ফি, এল হচ্ছে কি ফি, তো ফি এর মান হচ্ছে কত 1। তো এল এর মান 1, তাহলে 4 প্লাস 1 সমান হচ্ছে কি 5। তো খেয়াল কর এখানে 3d এর শক্তি হচ্ছে 5, 4p এর শক্তি হচ্ছে কি 5। তো যদি শক্তি সমান হয়ে যায় তাহলে কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে, তো যেখানে শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করার কথা, কিন্তু এখানে তো দুটো অরবিটালে কি শক্তি সেম, তো ইলেকট্রন এখন কোথায় আগে প্রবেশ করবে। তো যদি শক্তি সেম হয়ে যায় তাহলে দেখতে পাবে যে প্রধান শক্তি স্তর কার কম, যেমন 3d ও 4p এর শক্তি সেম হয়ে গেছে, তো দেখতে পাবে প্রধান শক্তি স্তর কার কম। এখানে প্রধান শক্তি স্তর হচ্ছে কি 3d, এখানে প্রধান শক্তি স্তর হচ্ছে কি 4। তো এখানে প্রধান শক্তি স্তর কম তাই এই 3d তে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখান থেকে একটা প্রশ্ন তোমার সংক্ষিপ্ত বা খ নাম্বারে আসতে পারে, যেমন ইলেকট্রন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে আগে যায় কেন। তো তুমি একই কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করবা, কারণ 3d তে শক্তি বের করে দেখাই দিবা যে আউফবাউ নীতি অনুসারে কি ইলেকট্রন আগে প্রবেশ করবে কোথায়, যে অরবিটালে শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন কি আগে প্রবেশ করবে। তো এখানে 3d আর 4s এর মধ্যে কার শক্তি কম, তো তুমি আগে 3d এর শক্তি বের করবা, আগে সুন্দরভাবে লিখবে যে আউফবাউ নীতি অনুসারে যে অরবিটালে শক্তি কম সেই অরবিটালে কি ইলেকট্রন আগে প্রবেশ করে। তো এখানে 3d এর শক্তি হচ্ছে কি, তো 3d এর শক্তি বের করে দেখাবা, 3d এর শক্তি হচ্ছে কি n প্লাস এল, এখানে n এর মান হচ্ছে কত 3, আর এল এর মান কত, এখানে এল হচ্ছে ডি, তো ডি সমান কত 2, তো বসে দিবা ডি এর মান তো 2 আগে জানি, তো 3 প্লাস 2 মানে কি 5। আর 4 এর শক্তি তো আগে বের করছি, 4 এর শক্তি হবে কি n প্লাস এল, তো n এর মান হচ্ছে কি 4, আর এল হচ্ছে এস, এস সমান কি 0, তো এস এস হচ্ছে কি এল যেহেতু এস, এল এর মান 0, তো 4। তো এখানে কি 4 এসে শক্তি কম তাই 4 এসে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাই 3d তে না গিয়ে ইলেকট্রন আগে কি 4 এসে প্রবেশ করে। তো এইভাবে তুমি বাংলা লিখে ব্যাখ্যা করে দিবা, এটা অবশ্যই তোমার খ সংক্ষিপ্তের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। দেখো
উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস পাঠতে হলে তোমাকে প্রথম যেটা জানতে হবে, প্রধান শক্তি স্তরে উপশক্তিদের সংখ্যা নির্ণয়টা আমাদের শেষ। তারপরে কি উপশক্তি স্তর বা অরবিটালে কি শক্তি নির্ণয়, এটা আমাদের এই মাত্র শেষ করলাম। তৃতীয়টা হচ্ছে কি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা দেখলে আমাদের বেসিক শেষ। এরপর আমরা ডাইরেক্ট ইলেকট্রন বিন্যাস করে দেখাবো। তো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তো দেখো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তো এখানে আমি উপশক্তি স্তরগুলো লিখে রাখছি। এই যে 1s 2s 2p, এটা হচ্ছে কি দ্বিতীয় প্রধান শক্তি স্তর। 3s 3p 3d, এই তিনটা মিলে হচ্ছে কি একটা দ্বিতীয় প্রধান শক্তি স্তর। 4s 4p 4d 4f, এর চারটা মিলে কি চতুর্থ প্রধান শক্তি স্তর। তো এখানে উপশক্তি স্তরগুলো লেখা আছে। তো n উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কি 2 × 2l+1। ইলেকট্রন ধারণ ক্ষমতা মানে কি এর বেশি ইলেকট্রন কি ধারণ করতে পারবে না। তো n উপশক্তি স্তরের ধারণ ক্ষমতা হচ্ছে কি 2 × 12+1। তাহলে s উপশক্তি স্তরের ধারণ ক্ষমতা হলো কি 2 × তারপরে কি 2 × l। তো এখানে যেহেতু s, তো l এর মান হচ্ছে কি 0, কারণ আমরা তো আগে বলছি যে এটা মুখস্থ রাখতে হবে যে s সমান কি 0, s সমান 0, p সমান 1, d সমান 2, f সমান 3। তো এখানে s সমান 0 প্লাস হচ্ছে কি 1। তো এখানে হিসাব করলে কত হয়, 2 এর সঙ্গে গুণ করলে 0, আর 0 এর একে যোগ করলে 1, তারপর কি 2 একে 2। আবার ফি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তো পি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কি 2 × 2l+1। তো 2 × 2 আর l এর মান কত বসবে, 2 আর ইন্টু 2 আর l এর মান কত বসবে, যেহেতু ফি, তাহলে ফি এর মান হচ্ছে 1, এখানে বসবে হচ্ছে 1 প্লাস 1। তো এইটা হিসেব করলে কি এখানে কি 2 একে 2, তো 2 ইন্টু এখানে 2 একে 2 আর প্লাস হচ্ছে 1, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, তাহলে কি 3 দুগুণে এই 2 রেখা যোগ করলে 3 আর 3 দুগুণে হচ্ছে 6, 6টি ইলেকট্রন। তো ফি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ করতে পারবে সর্বোচ্চ 6টি, আর এস উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ করতে পারবে সর্বোচ্চ 2টি। একইভাবে ডিতে কি 2 ইন্টু এখানে 2 ইন্টু এল, এল এর মান হচ্ছে কি ডি সমান 2, তাহলে এখানে 2 বসবে, 2 প্লাস হচ্ছে কি 1। তো 2 দুগুণে 4, 4 একে যোগ করলে হচ্ছে কি 5, এবার 5 দুগুণে আবার 5 সাথে আবার 2 গুণ, 5 দুগুণে 10, তাহলে 10টি ইলেকট্রন ধারণ করতে পারবে। আবার এফ শক্তি স্তরে ধারণ করতে পারবে কয়টা, 2 × 2 × এফ এর মান হচ্ছে 3 প্লাস হচ্ছে 1, তো 3 দুগুণে 6, 6 একে যোগ করলে 7, 7 দুগুণে 14টি। তো এস উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন ধারণ করে মানে কি এখানে যতগুলো এস আছে, যেমন 1 এসও 2টি ধারণ করবে, 2 এসও 2টি ধারণ করবে, মানে যত অরবিটালে এস আছে, এই সব অরবিটালে কি 2টি ইলেকট্রন ধারণ করবে। আর ফি 6টি ধারণ করবে মানে কি এখানে যতগুলোতে ফি আছে, যেমন 2p 3p 4p, এই সব পি কি ইলেকট্রন 6টি করে ধারণ করবে। এর ডিতে ধারণ করবে 10টি, তার মানে কি যতগুলো ডি আছে 3d 4d এই সবগুলোই কি এখানে 10টি 14টি করে ইলেকট্রন 10টি করে ইলেকট্রন ধারণ করবে। এফ ধারণ করবে 14টি, তো এই 4f সে কি 14টি ইলেকট্রন ধারণ করবে। তো চলো এবার আমরা সরাসরি ইলেকট্রন বিন্যাসগুলো করে ফেলি। তো ইলেকট্রন বিন্যাস করার আগে তোমাকে আগে এক নজরে এই শক্তির ক্রমটা দেখিয়ে নিই। আমরা যে শক্তি বের করলাম, তো এখানে তুমি জাস্ট এই শক্তির ক্রমটা মনে রাখো, তাহলে তোমার ইলেকট্রন বিন্যাস করাটা আরো সহজ হবে। যেমন 1s এর শক্তি সবচেয়ে কম, তার থেকে 2s এর বেশি, তারপরে 2p এর বেশি, এরপরে 3s এর বেশি, এরপরে 3p এর বেশি, এরপরে কি 4s এর বেশি, তারপরে কি তারপরে তোমার 3d এর বেশি, তারপরে তোমার কি 4s এর থেকে 3d এর শক্তি বেশি। তো তার মানে কি 1s এর শক্তি সবচেয়ে কম, তো ইলেকট্রন আগে যাবে 1s এ, তারপরে 2s এ, তারপরে যাবে 2p তে, তারপরে 3s এ যাবে, তারপরে 3p তে যাবে, এরপর 4s এ যাবে, এরপরে যাই 3d তে যাবে। তো এইভাবে শক্তির ক্রম অনুসারে ইলেকট্রনগুলো কি আগে কম শক্তি স্তরের অরবিটালে কি প্রবেশ করবে। তো আমরা এখানে 3টি মূল্য রাখছি, এই 3টি মূল্যের ইলেকট্রন বিন্যাস করে দেখাবো। তো তুমি এই সেম নিয়মে বাড়িতে আরো 1 থেকে 30 এই মূল্যগুলোর মধ্যে তুমি ইলেকট্রন বিন্যাসগুলো অবশ্যই করে ফেলবে। আর তুমি এর বাইরের গুলো করতে পারো, সমস্যা নাই। তো আমি এই 3টা করাই দিই, তো বাকিগুলো তুমি অবশ্যই বাড়িতে নিজ দায়িত্বে করে নিবে। এখানে সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে কয়টি, 11টি। তো আমরা আগে লিখে ফেলি যে 1s 2s 2p। তো দেখি এই 3টার মধ্যে হয় কিনা। এখানে হচ্ছে 11টা ইলেকট্রন, তো 1s তো শক্তি কম, তাই ও আগে 1s এ ইলেকট্রন প্রবেশ করবে। তো আমরা আবার শিখছি যে এস উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন নিতে পারে কয়টি, 2টি। তো এখানে 1s এ সর্বোচ্চ ইলেকট্রন 2টা যেতে পারবে, তো এখানে 11 থেকে 2টা দিয়ে দাও। তো 1s ইলেকট্রন গেলে হচ্ছে 2টি, আর বাকি আছে এখানে কি 9টি।
এবার 2s যাবে কয়টি, এর সাথে দুইটি ধরতে পারে, তো এখানে দুইটি যাবে। তো 4টি মোট দেওয়া শেষ, আর আছে বাকি কয়টি, আর বাকি আছে তোমার এখানে 4টি শেষ। আর ফিতে যেতে পারে কয়টি, ফিতে যেতে পারে সর্বোচ্চ 6টি, তো এখানে 6টি দিলাম। তো মোট কি 10টি যাওয়া শেষ। তো 1s 2s 2p, তারপরে কি 3s। এবার 3s এ ইলেকট্রন যাবে কয়টি, আর একটি আছে, একটি যাবে। তো এটা হচ্ছে কি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার ক্যালসিয়ামেরটা 1s 2s 2p 3s 3p, তারপরে 3d 4s। তো এগুলো আনুমানিক নিলাম। এবার এখানে আমরা ইলেকট্রনগুলো বসাই। তো এখানে কি প্রথমে 1s যাবে দুইটি, 1s2 2s2 2p6, 10টি ইলেকট্রন দেওয়া শেষ। এরপর কি 3s আবার যাবে দুইটা, তো 3s2, তো মোট কি 12টা গেল। আবার 3p, তো ফিতে নিতে পারে সর্বোচ্চ 6টি, তো হলো 3p6, এখানে আবার 6টি ইলেকট্রন দিলাম। তো মোট কয়টি ইলেকট্রন গেল, মোট 18টি ইলেকট্রন চলে গেল। তার বাকি আছে কয়টা, এখানে আর দুইটি ইলেকট্রন বাকি আছে। 20টির মধ্যে 18টি দেওয়া শেষ, আর দুইটি ইলেকট্রন বাকি আছে। তো এই দুইটি ইলেকট্রন কি এখন কি 3d-তে যাবে নাকি 4s-এ যাবে? তো 3d এর শক্তি কিন্তু হচ্ছে তোমার 5, আর 4s এর শক্তি হচ্ছে কি তোমার 4। তো যেহেতু 4s এর শক্তি কম, তাই ইলেকট্রন কি 4s-এ যাবে। তো ওই দুইটা ইলেকট্রন 4s-এ যাবে। তো 3d কি খালি পড়ে থাকবে। তো এই হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার হচ্ছে কি আয়রন। তো আয়রন 26 Ap26। এবার আমরা এটা ইলেকট্রন বিন্যাস করি। এখানে 26টি ইলেকট্রন আছে। তো প্রথমে লিখি 1s 2s 2p 3s 3p 3d 4s। তো 1s2 2s2 2p6 3s2 3p6 আগের মতো। তো এখানে 18টি যাওয়া শেষ। এবার 3d-তে আগে যাবে নাকি 4s আগে যাবে? তো 4s-এর শক্তি কম, তাই আগে 4s-এ যাবে। তো এখানে 4s এসে নিতে পারে কয়টি, সর্বোচ্চ দুইটি, তো আগে 4s-এ গেল। তো 26টার মধ্যে কি 20টি ইলেকট্রন দেওয়া শেষ, আর আছে 6টি ইলেকট্রন, ওটা কি ডিতে তো নিতে পারে সর্বোচ্চ 10টি, তো আর বাকি আছে 6টি, তো এই 6টি কি ডিতে যাবে। সেটা হচ্ছে কি আয়রনের ইলেকট্রন বিন্যাস। তো আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাস বুঝতে পেরেছো। তো এবার ঘ নাম্বারে ইলেকট্রন বিন্যাস নিয়ে কীরকম ব্যাখ্যামূলক প্রশ্ন আসে আমরা ওটা দেখব। তার আগে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়মটা আমরা আগে দেখে ফেলি। তো ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম শেষ, এখন হচ্ছে কি ব্যতিক্রম নিয়ম। তো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়মের মধ্যে আমরা দেখব কি, আমরা কি ক্রোমিয়াম, হ্যাঁ ক্রোমিয়াম 24, আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি ব্যতিক্রম নিয়মে হয় ওটা আমরা দেখে ফেলবো। তো ব্যতিক্রম নিয়মটা কিরকম হয়, এটা হচ্ছে কি একই উপশক্তি স্তর পিওডি এর অরবিটালগুলোর অর্ধেক পূর্ণ। অর্ধেক পূর্ণ মানে কি ফি পূর্ণ হয় কি ফি6, আর ফি ডি পূর্ণ হয় কি ডি10। তো অর্ধপূর্ণ হচ্ছে কি ফি3 ডি5। তো অর্ধপূর্ণ বা পূর্ণ হলে ফি6 ডি10 হলে ইলেকট্রন বিন্যাস কি হয় তোমার সুস্থিত হয়। তো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হলে ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়। তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা যদি সাধারণ নিয়মে করি তাহলে কিরকম হবে, 1s 2s 2p 3s 3p 3s 3p, তারপরে কি 3d 4s। তো এখানে দুইটা দিলে 1s2, এখানে দুটো দিলে কি 2s2, এখানে যদি 6টা দিই 2p6, আবার কি 3s2, আবার কি 3p6। তো কয়টা গেল, 4টা 10টা 12টা 18টা, তো আরও আছে কয়টা 6টা। তো সেই হিসাবে কি 4s ইলেকট্রন যদি আমরা যদি আগের মতো দুইটা দিতাম, এটা তো নিয়ম অনুসারে যে 3d থেকে কি 4s শক্তি কম, তাই ইলেকট্রন আগে করে যাবে, ইলেকট্রন আগে 4s যাবে। তো 4s ইলেকট্রন যদি দুইটা দিয়ে দিই তাহলে আর ইলেকট্রন বাকি থাকে কয়টা, 4টা। তবে এই 4টা আমরা কোথায় দেবো, 3d-তে। তো সাধারণভাবে এটা হওয়ার কথা, কিন্তু আসলে ব্যতিক্রম নিয়ম যেটা ওটা হচ্ছে কি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হতে হবে। তো ডি যদি অর্ধপূর্ণ হতে হয় ডি5, তাহলে তো এখানে দুইটি ইলেকট্রন দেওয়া যাবে না, এখান থেকে একটি ইলেকট্রন এখানে এনে এই 3d-তে 5টা দিতে হবে, আর 4s-এ একটি রাখতে হবে। তো এটা এভাবে হয় না, তাহলে এটা এখানে ভুল হয়ে যায়। তো এখানে সাধারণ নিয়ম হয় না, এখানে যেতে হয় কি ব্যতিক্রম নিয়মে। তো এখানে কেমন হয়, ক্রোমিয়াম 24, তো 1s2 2s2 2p6 3s2 3p6। এখানে প্রথমে 4s-এ ইলেকট্রন যাওয়ার কথা, 4s-এ দুইটা দেওয়ার কথা, তারপরে বাকি 4টা এখানে দেওয়ার কথা। কিন্তু যেহেতু ডি-তে অর্ধপূর্ণ হতে হয়, তো ডি-তে অর্ধপূর্ণ করার খাতিরে এখানে 4টার জায়গায় এই যে ডি5 5টা দিলে অর্ধপূর্ণ হয়, তাই এখানে 5টি ইলেকট্রন আগে দিয়ে দেওয়া হয়েছে।
তো 24টার মধ্যে 23টা ইলেকট্রন দেওয়াই কিন্তু শেষ, আর আছে একটা ইলেকট্রন। তো ওই একটা ইলেকট্রন এবার 4 এসে যেতে হবে। তো এটা ইলেকট্রন বিন্যাসের একটু ব্যতিক্রম নিয়ম হয়ে গেল। সাধারণ নিয়ম অনুযায়ী কি এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এই নিয়মটার কারণে যেহেতু অর্ধপূর্ণ আর কি পরিপূর্ণ হলে কি ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়, তাই এখানে কি এই সাধারণ নিয়মের কি ব্যতিক্রম নিয়ম ঘটেছে। তো তাই কি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। এটাও তোমার খ নাম্বার সংক্ষিপ্ততে আসতে পারে, যে এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম নিয়ম মানে ব্যাখ্যা করো, সাধারণ নিয়ম মানে না ব্যাখ্যা করো। তো তুমি এভাবে এই লেখাটা লিখে তারপরে কি ইলেকট্রন বিন্যাস এইটা দেখাই দিয়ে বলবে কি, তো কি যেহেতু অর্ধপূর্ণ হলে ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়, তাই এখানে কি এই ব্যতিক্রম নিয়মটা কি ঘটে। তো এটা ব্যাখ্যা করে দিলেই হবে। তো একইভাবে তোমরা প্র্যাকটিস করবে হচ্ছে কি কফার কফার 29 ইলেকট্রন বিন্যাসও কি ব্যতিক্রম নিয়ম। তো এটা তোমরা অবশ্যই নিজে করে ফেলবে। তো চলো এবার আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করি। হ্যাঁ, এটা হচ্ছে কি সৃজনশীল প্রশ্ন সমাধান। তো দেখতে পাচ্ছি এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে। তো x 29, তো নিচে এটা কি, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, তো এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 29। ওয়াই 12, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। জেড কি 22, ওটার পারমাণবিক সংখ্যা 22। তো তো গ নাম্বারে কিরকম আসতে পারে, যে এক্স মোলের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ব্যাখ্যা করো, এরকম আসতে পারে। বা এক্স মোলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মানে না। তো এক্স এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 29। তো 29 কার, তো তোমাকে অবশ্যই পর্যায় সারণীর কি 1 থেকে 30টা মৌলের কমপক্ষে তোমাকে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা মুখস্থ থাকতে হবে। তো এখানে 29 কার, আমরা জানি কি কপারের পারমাণবিক সংখ্যা 29। তো গ নাম্বারে কি হবে, এক্স মূলটি হলো কি, এক্স মূলটি হলো কি কপার, এক্স মূলটি হলো কপার। তার মানে কি কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম সাধারণ নিয়ম মানে না, ওইটাই ব্যাখ্যা করবা। একটু আগে যে আমরা করছি ক্রোমিয়ামেরটা, ওই রকমই তুমি কপারেরটা এখানে ব্যাখ্যা করে দিবা। তো আমরা এটা তারপরে করে দিই। তো কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, এখানে তুমি আগে ওই লাইনটা লিখে নিবা যে কোন মৌলের একই উপশক্তি স্তরে পি ও ডি তে ইলেকট্রন বিন্যাসে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হলে ইলেকট্রন বিন্যাস কি সুস্থিত হয়, ওই লাইনটাকে লিখে তারপরে একবার দেখাবা সাধারণ নিয়ম। তো কপারের সাধারণ নিয়মে ইলেকট্রন বিন্যাস কিরকম, কপারের সাধারণ নিয়ম হচ্ছে এরকম যে 1s2, 2s2, 3s2, 1s2, 2s2, 2p6, 3s2। আচ্ছা ডাবল লিখি, 1s, 2s, 3s, 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s। তো ঠিক আছে, তো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তো এখানে যতগুলো দেওয়ার আগের মতো দিয়ে দিলাম। তো এখানে গেল কি 18টা ইলেকট্রন। তো কপারের ইলেকট্রন হচ্ছে মোট 29টা। তো এবার 3d আর 4s এর মধ্যে আগে যাওয়ার কথা কোথায়, 4s এ। তো এসে ইলেকট্রন নিতে পারে কয়টি, সর্বোচ্চ 2টি। তো এখানে তুমি 2টা দিয়ে দাও। তো আর বাকি থাকে এখানে কয়টি, আর বাকি থাকে 9টি। তো এবার দিতে কত, 3d-তে 9টি ইলেকট্রন যদি দিই, তো এইটা দাঁড়ায় কি ইলেকট্রন বিন্যাস। তো এটা হচ্ছে কি সাধারণ নিয়মে, কিন্তু আমার যেটা ব্যতিক্রম নিয়ম ওখানে বলা আছে কি, মানে যেটা আসল নিয়ম আর কি, ওটা হচ্ছে কি 3d-তে ডি আর ফিতে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হলে ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়। অর্থাৎ ডিটা যদি অর্ধপূর্ণ হয় তাহলে থাকতে হবে কয়টি, 5টি। আর যদি পরিপূর্ণ হতে হয় তাহলে থাকতে হবে ইলেকট্রন 10টি। এখানে ডিতে যদি 10টি ইলেকট্রন দিই তাহলে তো ডি পরিপূর্ণ অর্থাৎ কি সুস্থিত হয়। কিন্তু এখানে যদি আমরা সাধারণ নিয়মে করি তাহলে ডিতে ইলেকট্রন যায় হচ্ছে 9টি। তো এটা কি সুস্থিত ইলেকট্রন বিন্যাস হয় না, তাই এখানে কি সাধারণ নিয়ম খাটবে না। তো এখানেও যাবে কি ব্যতিক্রম নিয়ম। তো ব্যতিক্রম নিয়ম কিরকম, সব আগের মতন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আর এখানে এখানে কি কি 3d 9 না দিয়ে 3d 10, এই যে পরিপূর্ণ। এবার কি ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়েছে। তারপর কি 4s1। তো এখানে তো দুইটা থেকে একটা এখানে দিয়ে 10টা করলাম, তাই এখানে আর একটা। তো এইটা হচ্ছে কপারের আসল ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাসের মেইন শর্ত হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস সুস্থিত হতে হবে, অর্থাৎ অরবিটালগুলোতে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস লাভ করতে হবে। তো এই বাংলা কথাগুলো লিখে অবশ্যই ব্যাখ্যা দিয়ে দিবা। এটাই তোমার গ নাম্বারে আসতে পারে। এখানে ব্যাখ্যা কি হবে, ওই কথাগুলো হবে আর কি। ব্যাখ্যা ব্যাখ্যা হবে হচ্ছে এটা, এই প্রথম এই কথাগুলো, এই যে পিওডি অরবিটালগুলো অর্ধেক পূর্ণ, p3d5 বা পরিপূর্ণ, p6d10 ইলেকট্রন বিন্যাস কি হয় সুস্থিত হয়। তাই এখানে কি, তাই এখানে
এই যে এখানে কপারে কি থ্রিডিতে ইলেকট্রন 9টি না গিয়ে 10টি গিয়েছে, কারণ 10টি গেলে কি ইলেকট্রন বিন্যাস কি পরিপূর্ণ হয়, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস কি সুস্থিত হয়। তো এইভাবে লিখলেই হয়ে যাবে। তো এবার বড় করে প্রশ্নটি দেখো, বলছি কি এক্স ও জেড এর ইলেকট্রন বিন্যাস একই রকম কিনা। তো এটার ব্যাখ্যা আমি তোমাদেরকে এখনই বুঝিয়ে দিচ্ছি যে এক্স ও জেড এর ইলেকট্রন বিন্যাস একই রকম কিনা। তো এখানে এক্স হচ্ছে কি কপার, আর জেড হচ্ছে কি পারমাণবিক সংখ্যা 22। তো জেড হচ্ছে কি তোমার টাইটানিয়াম, আর এক্স হচ্ছে কি কপার। তো এই দুইটা মৌলের কি ইলেকট্রন বিন্যাস একই রকম নয়। তো দেখো এটার উত্তর এই ব্যাখ্যাটা দিলেই হয়ে যাবে। এখানে কি এক্স 29 এবং কি জেড 22 এর ইলেকট্রন বিন্যাস কি একই রকম নয়, নিচে তা ব্যাখ্যা করা হলো। তো জেড 22 হলো কি টাইটানিয়াম, আর টাইটানিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো কি সাধারণ নিয়ম, যেমন টাইটানিয়াম 22 এর ইলেকট্রন বিন্যাস এখানে কি ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স। আর এখানে কি থ্রি ডি ও ফোর এস এর মধ্যে ফোর এসে কি শক্তি কম, তাই ইলেকট্রন আগে কি ফোর এসে প্রবেশ করেছে। তো এই ফোর এসে দুইটি ইলেকট্রন প্রবেশ করছে, আর বাকি দুইটি ইলেকট্রন ফরে গিয়ে থ্রি ডিতে প্রবেশ করেছে। তো যা কি ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম মেনে চলে। আউটবাউ নীতি অনুসারে ইলেকট্রন আগে কম শক্তির অরবিটালে প্রবেশ করেছে। তো এখানে ফোর এস হচ্ছে কম শক্তির, তো ইলেকট্রন আগে কি কম শক্তির অরবিটালে প্রবেশ করেছে, তারপর গিয়ে কি বেশি শক্তির অরবিটাল থ্রি ডিতে প্রবেশ করেছে। তো এটা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম মানে। কিন্তু কপারের ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ম। কপারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি কপার ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, থ্রি ডি টেন, ফোর এস ওয়ান। এখানে আহ্বায়ক নীতি অনুসারে কি ইলেকট্রন আগে কম শক্তির অরবিটালে অর্থাৎ ফোর এসে প্রবেশ করার কথা। এখানে থ্রি ডি ও ফোর এস এর মধ্যে শক্তি হচ্ছে কি ফোর এস এর কম, তাই ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করার কথা, ইলেকট্রন আগে ফোর এস অরবিটালে প্রবেশ করার কথা। তো আগে ফোর এসে দুইটি ইলেকট্রন যাওয়ার কথা, তারপরে কি থ্রি ডিতে 9টি ইলেকট্রন যাওয়ার কথা। কিন্তু এখানে ওই ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম, যাতে ইলেকট্রন বিন্যাস কি হয় সুস্থিত হয়। ইলেকট্রন বিন্যাস সুস্থিত হতে হলে কি ডিতে হয় অর্ধপূর্ণ বা কি পরিপূর্ণ করতে হবে। তো ডি যদি পূর্ণ করতে হয় তাহলে কি ডিতে ইলেকট্রন লাগবে হচ্ছে 10টি। এখানে কি আহ্বায়ক নীতি অনুসারে ইলেকট্রন আগে কম শক্তি অরবিটাল অর্থাৎ পোর্সে প্রবেশ করার কথা, কিন্তু ইলেকট্রন আগে পোর এসে না গিয়ে ডি কে পূর্ণ করার জন্য থ্রি ডিতে প্রবেশ করে। তো থ্রি ডিতে প্রবেশ করা যাতে কি ইলেকট্রন বিন্যাসটা কি সুস্থিত হয়। তো ডি কে পূর্ণ করার জন্য থ্রি ডিতে প্রবেশ করে, যাতে কপারের ইলেকট্রন বিন্যাস কি সুস্থিত হয়, অর্থাৎ কপারের ইলেকট্রন বিন্যাস কি ব্যতিক্রম নিয়মের। সুতরাং দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস একই রকম নয়। তো এটা বরাগতে খুব বেশি আসে ইলেকট্রন বিন্যাসের এই ব্যাখ্যাটা। একটা দুইটা মৌল দিবে, একটা হচ্ছে কি সাধারণ নিয়ম মেনে চলে, আর একটা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম মেনে চলে। তো প্রথম মৌলটার কি সাধারণ নিয়ম মেনে চলে, সাধারণভাবে ইলেকট্রন বিন্যাস করে বলে দিবা যে আহ্বায়ক নীতি অনুসারে কি আগে কম শক্তির অরবিটালে প্রবেশ করে, অর্থাৎ কি এটি সাধারণ নিয়ম মেনে চলে। আর অন্যটি হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম মেনে চলে, যে আহ্বায়ক নীতি অনুসারে কি আগে কি কম শক্তির অরবিটালে প্রবেশ করার কথা, কিন্তু কম শক্তির অরবিটালে না গিয়ে সেটি আগে কি বেশি শক্তি অরবিটালে চলে গেছে। কেন? কারণ কি সুস্থিত করার জন্য। যদি কম শক্তির অরবিটালে যেত তাহলে কি হতো ফোর এস টু হতো, তারপরে বাকি 9টা গিয়ে কি থ্রি ডি নাইন হতো, যেটা কি সুস্থিত হতো না। তাই সুস্থিত করার জন্য ফোর এস এ না গিয়ে ব্যতিক্রম ব্যতিক্রম ঘটিয়ে আগে কি থ্রি ডিতে প্রবেশ করেছে। তো আগে থ্রি ডিতে প্রবেশ করেছে, তো থ্রি ডিতে 10টি যাওয়ার পর বাকি একটা ফোর এসে প্রবেশ করেছে। তো এইটাই হচ্ছে ব্যাখ্যা। তো এটাই ইলেকট্রন বিন্যাসের একদম বেসিক থেকে সৃজনশীল পর্যন্ত। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ। আজকে এই ক্লাসটির মাধ্যমে আমাদের রসায়নের পদার্থের গঠন এই অধ্যায়টি সম্পূর্ণ শেষ হয়েছে। তো আর কোন ক্লাস লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।